মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল, নিজেদের রাজাকার বলে স্লোগান। স্বঘোষিত রাজাকারদের কোনো দাবি মানা হবে না, সাফ জানিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী। বদলির 22 দিন পার হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি ছাগলকান্দে আলোচিত মতিউর। বিধিমালার ব্যত্যয় বলছেন সাবেকরা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবি সাধারণ মানুষের। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। মধ্যরাতে স্লোগানে মিছিলে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় নিজেদের রাজাকার বলে ঘোষণা দেয় কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা, আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। এ সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, যারা স্বঘোষিত রাজাকার তাদের কোনো দাবি মানা হবে না। এদিকে আজ দুপুর 12টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই জায়গায় বিকেল 3টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে রোববার গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি মানার জন্য 24 ঘন্টার সময় পর্যবেক্ষণের কথা বলেন তারা। কিন্তু কয়েক ঘন্টা না পেরোতেই মধ্যরাতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা বের হয়ে আসেন গেটের তালা ভেঙে। একে একে বের হয়ে আসতে থাকেন শামসুন নাহার হল, বেগম সুফিয়া কামাল হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে। স্লোগানে স্লোগানে ভেঙে খান খান রাতের নীরবতা। প্রায় 3 ঘন্টা অবস্থানের পর এক পর্যায়ে ফিরে যান শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এবং ডাকসু ভবন এলাকায় জমায়েত হন ছাত্রলীগের নেতাকর্মীরাও। তারাও দিতে থাকেন পাল্টা স্লোগান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা। আসেন ঢাকার বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নেই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। পরে মধ্যরাতে ক্যাম্পাসে জড়ো হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই স্লোগান দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে রোববার বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। সরকার প্রধানের প্রশ্ন তুলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কোথায় পেল শিক্ষার্থীরা? বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই নিয়ে নির্বাহী বিভাগের আপাতত কিছুই করার নেই। এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গেল সপ্তাহে বেইজিংয়ে 3 দিনের দ্বিপাক্ষিক সফর সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপনে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সহায়তার কথা উল্লেখ করেন। শুরুতেই লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন সফরের চুম্বক অংশ, জানান সফল হয়েছে সফর। তারা আমাদের বিরাট অফার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তার সাফ জবাব, আইন সংবিধান না বুঝেই মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা আর মেধা তো এক জিনিস না।
তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বাট সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনা হিসেবে ওঠে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির ইস্যু। সরকার প্রধান বলেন, দুর্নীতি করলে আপন পর দেখে নয়, সরকার আইন মাফিক ব্যবস্থা নেবে নির্দ্বিধায়। অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী বলেন, ফাঁস হওয়া প্রশ্নে কারা কারা সরকারি কর্মকর্তা হয়েছেন চিহ্নিত করতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংবাদ সম্মেলনে চীন সফর পরবর্তী তিস্তা প্রকল্পের আপডেট তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রকল্পটি ভারতই করবে। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে, এটা তো একটা ডিপ্লোম্যাসি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ছাগলকান্দে আলোচিত মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করার 22 দিন পার হলেও এখনও সশরীরে অফিসে যোগ দেননি তিনি, যা সরকারি চাকরি বিধিমালার ব্যত্যয় বলে মনে করছেন সাবেক কর্মকর্তারা। আর সাধারণ মানুষ বলছেন, দুর্নীতি রোধে এ ধরনের কর্মচারীদের অবিলম্বে চাকরিচ্যুত করে কঠোর বার্তা দেওয়া প্রয়োজন। আতর কাউসারের রিপোর্ট। ছাগলকাণ্ডের পর থেকে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নানা অপকর্মের ফিরিস্তি সামনে আসছে। দুদফায় মতিউর পরিবারের প্রায় ৩৫০০ শতাংশ জমি, ১১৬টি ব্যাংক হিসাবের প্রায় ১৪ কোটি টাকা, রাজধানীতে বহুতল ভবন, 4টি ফ্ল্যাট ও ২৩টি বিও হিসাব জব্দ ও ফ্রিজ করেছেন আদালত। দ্বিতীয় দফায় জব্দ ও ফ্রিজ করা সম্পদের মধ্যে মতিউরের নামই রয়েছে অন্তত ৩০০ জমি, ১/২ কোটি টাকা ও 5টি বিও অ্যাকাউন্ট। অথচ এনবিআরের কর্মকর্তা হিসেবে প্লেসমেন্ট, বাণিজ্য এবং কারসাজির আগাম তথ্য জেনে দুর্বল কোম্পানির শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা ছিল তার জঘন্যতম অপরাধের একটি এবং অবৈধ উপার্জনের অন্যতম কৌশল। এসবের পরেও এখনো তাকে চাকরিচ্যুত না করা নিয়ে ক্ষোভ রয়েছে জনমনে। সরকার তাদেরকে অপসারণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যেন অন্য কেউ এই দুর্নীতি করার সাহস না করে। গভর্নমেন্ট একবার ডিক্লেয়ার দেখ যে তোমাদের হিসাব বিবরণী দাও, তোমরা যখন চাকরিতে জয়েন করছো এবং এখন তোমাদের সম্পদ কি, সেটা দিলে দেখবেন যে সমস্ত থরল বিলা বের হয়ে আসবে, হাজার হাজার বের হবে। সমস্ত সরকারি যারা চাকরি করে এবং এক পিয়ন থেকে শুরু করে এটা বের হয়ে আসবে। সরকারি একটা পদে রাখা হয়েছে, সেটা অবশ্যই জনগণের বিশ্বস্ততার একটা জায়গা। যখন আপনি সেই জায়গায় বিশ্বস্ততা নষ্ট হয়ে যায়, তখন আমার মনে হয় না যে তাকে সেই জায়গায় বহাল রাখাটা উচিত। দুর্নীতিবাজদেরকে চাকরিতে রাখাই উচিত না, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত। সাবেক আমলারা বলছেন, এনবিআর চাইলে তাকে সাসপেন্ড করতে পারত বিভাগীয় তদন্ত, দিতে পারত কারণ দর্শানোর নোটিশ, তবে তাকে পাবেই বা কোথায়? বদলির মাধ্যমে নতুন কর্মস্থলে সংযুক্তির পর থেকে তো একবারের জন্যেও কর্মস্থলে যাননি তিনি। যদি বদলি হয়, একজন সরকারি কর্মকর্তা বা গণকর্মচারী 24 ঘন্টার মধ্যে যোগদান করবে, ওটা তো উনি করেন নেই।
এবং কারো মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করার কারণ কি, এবং সে ব্যাপারে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ভালো বলতে পারবে যে তারা কি করবেন। উনি ফ্যাক্সের মাধ্যমেও যোগদান করতে পারেন, বাট পরদিন তো তাকে অফিসে যেতে হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যেটা, সেটা তো এনবিআরের চেয়ারম্যানই ওটার সেক্রেটারি, সুতরাং ওই দুইটা মিলেই তো এনবিআর। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকেই তাকে শোকজ করতে হবে। দুর্নীতির দায়ে অভিযুক্ত এই ব্যক্তিকে বরখাস্ত করা যৌক্তিক ছিল বলছেন দুদকের সাবেক মহাপরিচালক। ওএসডি সাধারণত আগে করা হতো, যেটা হচ্ছে যে যার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেও কর্তৃপক্ষ পছন্দ করছে না, এরকম ব্যক্তিদেরকে তখন এইভাবে মানে খামোখায় রাখা আর কি, কোনো কাজ নেই, এরকম একটা উজিরে খামাখার মতন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে যে ডিপার্টমেন্ট, তাদেরও উচিত ছিল এখানে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করা, এবং সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করলে আসতো কি যে সাসপেনশন থাকতো আর কি। বলেন এ ধরনের দুর্নীতিবাজ ও তাদের অংশীদাররা যেন পালাতে না পারে, তার জন্য আরও সক্রিয় হতে হবে দুদককে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের একের পর এক অবৈধ সম্পদ অর্জনের তথ্য বের হয়ে আসছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে স্ত্রীকে কিনে দিয়েছেন 5টি জাহাজ, গড়ে তোলা হয় জাহাজ ব্যবসার কোম্পানিও। সেই সঙ্গে চট্টগ্রাম ও ঢাকায় সম্পদের পাহাড় গড়ে তোলার প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের 11 কোটি টাকার সম্পদ ক্রয় করার নির্দেশও দিয়েছেন আদালত। এছাড়া হাজতখানার আসামিদের মধ্যাহ্নভোজের টাকা মেরে দেওয়ার ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। কেউ আছে? এডিসি কামরুল হাসানের পাহাড়তলী এলাকার বাড়ি এটি। এখানে আসার পরে ভেতরে মানুষ থাকলেও সাংবাদিকদের সাথে কেউ কথা বলতে চাচ্ছেন না। ভেতরে চলছে পিনপতন নিরাপত্তা। 1989 সালে এসআই পদে যোগদান করেন তিনি, এরপর পুলিশের বিভিন্ন পদে চাকরি করেন, কিন্তু এর মধ্যেই গড়ে তুলেছেন সম্পদের বিশাল পাহাড়। শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও গড়েছেন বিশাল সম্পদের অট্টালিকা। পাহাড়তলী এলাকায় এডিসি কামরুল হাসানের বাসায় গিয়ে দেখা যায় বাসার প্রধান ফটক বন্ধ, ভেতরে মানুষের কথা বলা শব্দ শোনা যাচ্ছিল। বারবার ডাকার পরও সাড়া দেয়নি কেউ। ভালো পুলিশ কর্মকর্তা হিসেবে ছিল এলাকায় সুনামও, কিন্তু দুর্নীতি ও অবৈধভাবে একের পর এক সম্পদ অর্জনের খবর শোনার পর অবাক এলাকার মানুষজন। এলাকা সবার সাথে আমার কোনো ভালো সম্পর্ক ছিল, মানে এলাকাতে আমরা কোনো কিছু দেখিনি, আর ওনার কর্মজীবনের এগুলো তো আমরা জানবো না। ওই এলাকার জন্য সে একজন মসজিদের সভাপতি আর সমাজসেবক, এটা আমরা এটুকু জানি। দুদকের অনুসন্ধানে বের হয়ে আসছে কামরুল হাসানের একের পর এক অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বিলাসবহুল বাড়ি, গাড়ি সহ তার ভান্ডারে সবই আছে। শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। স্ত্রী সাইমা বেগমকে 5টি জাহাজ কিনে দেওয়ার তথ্য মিলেছে। কামরুল হাসানের চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত খুলশি আবাসিক এলাকায় ফয়জুন ভিস্তা অ্যাপার্টমেন্টের 8ম তলায় C7 নামে 2570 বর্গফুটের একটি ফ্ল্যাট। 7.25 লাখ টাকায় ফ্ল্যাট আয়কর নথিতে দাবি করলেও বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকার বেশি। এছাড়া চট্টগ্রাম নগরের পশ্চিম নাসিরাবাদে 7 শতক জমির উপর 4 তলা বাড়ি করার প্রমাণ পাওয়া গেছে কামরুল হাসানের বিরুদ্ধে। চট্টগ্রামের বাইরেও সম্পদ গড়েছেন কামরুল। রাজধানীর সাভারে 107 শতক জায়গার উপর গড়ে তোলা হয়েছে 12 তলার সাভার সিটি সেন্টার। বিশাল আকার এই শপিং মলের মালিক 4 জন, তাদের একজন এডিসি কামরুল। বিনিয়োগ দেখিয়েছেন সেখানে তিনি কাগজে কলমে 7 কোটি 52 লাখ টাকা। এ ভবনের বেসমেন্টের 90টি, প্রথম তলায় 140টি, দ্বিতীয় তলায় 146টি, তৃতীয় তলায় 89টি ও চতুর্থ তলায় 103টি দোকান এবং 5000 বর্গফুটের ফুড কোর্ট, পঞ্চম তলায় অফিস ও ষষ্ঠ তলায় 67টি ফ্ল্যাট রয়েছে। বাজার মূল্যে এই সম্পদের মূল্য 100 কোটি টাকারও বেশি। এদিকে সাভার সিটি টাওয়ার নামে একটি 10 তলা আবাসিক ভবনেরও অংশীদার কামরুল, সেখানে 54টি ফ্ল্যাট রয়েছে। তার বিরুদ্ধে 9 কোটি 73 লাখ টাকা এবং তার স্ত্রী সাইমা বেগমের 1 কোটি 62 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে প্রতিবেদন দিয়েছে দুদক। তার কাছ থেকে যখন এর বৈধতা সম্পর্কে জানতে চাইলে সে তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি।
এবং সোর্স অফ ইনকামটা দেখাতে পারেনি, বৈধ সোর্স অফ ইনকাম। এদিকে চট্টগ্রাম মেট্রো কোর্টের হাজতখানায় কর্মরত থাকার সময় আসামিদের মধ্যাহ্নভোজের বিল হিসেবে 13,31,000 টাকা মেরে দিয়েছিলেন কামরুল হাসান। অপব্যবহার করার জন্য সিএমপির অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়। কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, সেই অসঙ্গতির বিষয়টা আমরা উল্লেখ করে পুলিশ সদর দপ্তরে আমরা এটা প্রেরণ করেছি। নোয়াখালী বেগমগঞ্জের বাসিন্দা কামরুল হাসান 1989 সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে নগরীর পাহাড়তলী, ডবল মুরিং এবং বাঁশখালী থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে কামরুল হাসান সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার হন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আমেরিকার ফাইনালের উত্তাপ বাংলাদেশেও। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, যাচ্ছে তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে, যেখানে কোপা আমেরিকার যে হাই ভোল্টেজ ফাইনাল রয়েছে, সেই হাই ভোল্টেজ ফাইনালকে ঘিরে এখানে রীতিমতো আকাশে নীল শিবিরের একটা জনস্রোত নেমেছে। এবং যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, টিএসসি প্রাঙ্গণে এই মুহূর্তে এই জায়ান্ট স্ক্রিনের সামনে আসলে তীর ধারণের ঠাঁই নেই। এবং এই ভিড় শুধুমাত্র এখন নয়, এই ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই আর্জেন্টাইন সমর্থকদের যে ভিড়, সেটা কিন্তু বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। এবং কোপা আমেরিকার এই যে ফাইনালের শিরোপা, সেই আরাধ্যের শিরোপা, যেটা আসলে গত মৌসুমেও আর্জেন্টিনা ঘরে তুলেছিল, সেটা টানা দ্বিতীয়বারের মতন জেতার জন্য যে সমর্থকরা রয়েছে আর্জেন্টিনার, সেই সমর্থকরা কিন্তু বেশ আত্মবিশ্বাসী। এবং প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও আর্জেন্টাইন সমর্থকরা খুব এক্সাইটেড। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে বিরতির সময়ও তারা কিন্তু বসে নেই প্রিয় দলকে সমর্থন জানাতে। তাদের এনার্জি একেবারেই তুঙ্গে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, টিএসসির এই প্রাঙ্গণটি এখন রীতিমতো পরিণত হয়েছে বুয়েন্স এইরেস, অথবা যদি আমি বলি ম্যাচের ভেন্যু হার্ড রক স্টেডিয়ামের মতন। এবং আকাশী নীল সমর্থকদের এখানে এত বেশি চাপ যে আসলে এখানে তিল ধারণের ঠাঁইও নেই। আমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি এবং দেখেছি রাজধানীর নানান প্রান্ত থেকে আর্জেন্টাইন সমর্থকরা এই ম্যাচ কভার করতে, এখানে এই ম্যাচ দেখতে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রিয় দলকে সমর্থন জানাতে। তাদের যে এখানে যে সমর্থন, তা কিন্তু আসলে চোখে পড়ার মতন। এবং শুধুমাত্র এবার নয়, কোপা আমেরিকার আগে ফুটবল বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপের কথা যদি আমি বলি, তখনও কিন্তু টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টাইন সমর্থকদের একটা মিলন মেলা ঘটেছিল। সব মিলিয়ে আর্জেন্টাইন সমর্থকদের যে একটা সংখ্যাগরিষ্ঠতা, তা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং এই বিরতির সময় যখন হার্ড রক স্টেডিয়ামে শাকিরার কনসার্ট সহ নানান আয়োজন হবে, তখনও কিন্তু এখানে আর্জেন্টাইন সমর্থকরা রোদ, বৃষ্টি এবং গরম উপেক্ষা করে এখানে জড়ো হয়েছেন। এবং তাদের যে সমর্থন, সেই সমর্থন কিন্তু শুরু থেকেই তাদের প্রিয় দলকে দিয়ে যাচ্ছেন। এবং আমি যদি আর একটু উল্লেখ করি এই ম্যাচের কথা, যেখানে নির্ধারিত সময়ের 1 ঘন্টা 23 মিনিট পরে ফাইনাল ম্যাচ শুরু হয়। এবং দর্শক জটিলতার কারণে যে বিলম্বটি হয়, সেই বিলম্ব না হলে হয়তো এখন পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে যেত। তবে সেই নির্ধারিত সময় খেলা শেষ না হলেও এখানকার টিএসসিতে যে আর্জেন্টাইন সমর্থকরা রয়েছে, তারা কিন্তু একেবারেই এই মুহূর্তটাকে উপভোগ করছেন এবং প্রিয় দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। প্রথমার্ধে আর্জেন্টিনা খুব বেশি সুযোগ না পেলেও তারা আত্মবিশ্বাসী যে এই ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে। এবং তাদের সেই প্রত্যাশা যদি সত্যি হয়, তাহলে এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে যাবে। কোপা আমেরিকার হাই ভোল্টেজ ফাইনাল নিয়ে আমার কাছে টিএসসি থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। সরকারি প্রতিষ্ঠানের হাতেই ভরাট হচ্ছে রাজধানীর অনেক জলাধার। উন্নয়ন প্রকল্পের নামে ড্যাপের নকশাকে যেন বুড়ো আঙ্গুল দেখাচ্ছে খোদ সরকারি এসব প্রতিষ্ঠান। ফলাফল, মিরপুর, উত্তরা, কাঁঠালবাগান, ধানমন্ডি, পুরান ঢাকার মতো এলাকা এখন অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। এছাড়া অপরিকল্পিত নগরায়ন আর 2 সিটির দায়সারা ভাব এর অন্যতম কারণ মানছেন নগর পরিকল্পনাবিদরা। এতদিন চিঠি চালাচালিতে সীমাবদ্ধ থাকলেও এই মৌসুমের প্রথম ধাক্কার পর এখন কঠোর হওয়ার কথা বলছে রাজক।
আদর্শ নগরের তকমা পাওয়া তো দূরের কথা, বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকার অবস্থান। আর কয়েক ঘন্টার বৃষ্টির পর এমন চিত্রই বলে দিচ্ছে বসবাসের কতটা উপযুক্ত কথিত এই তিলোত্তমা। ঢাকার জন্য কয়েক ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিটা একটু অস্বাভাবিক হলেও একেবারে অপরিচিত নয়। তাই বলে 24 ঘন্টা বাদেও হাঁটু পানি কতটুকু যৌক্তিক? একটি আদর্শ নগরে 10 থেকে 15 ভাগ জলাধার থাকা দরকার। 3 দশক আগেও ঢাকার মোট আয়তনের 20 ভাগ জলাধার থাকলেও 2023 সালের গবেষণা বলছে ঢাকার জলাধার আছে মাত্র 3 ভাগ। আর অবাক করার মতো তথ্য হচ্ছে গত 1 বছরে সরকারি বিভিন্ন সংস্থায় ভরাট করেছে 0.5 ভাগ। গাবতলীর এই জলাধারে গিয়েই পড়ে বৃহত্তর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কল্যাণপুর, মোহাম্মদপুর এলাকার পানি। অথচ ড্যাপের নকশায় স্পষ্ট জলাধার হিসেবে উল্লেখ থাকলেও শ্রেণী পরিবর্তন করতে রাজুকের কোনো অনুমোদনই নেয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। গত কয়েকদিনের উপর্যুপরি বৃষ্টির একটি বড় অংশ যে এই জলাধারে জমা হয়েছে সেটি বুঝতে কোনো গবেষণার প্রয়োজন হয় না, অথচ সরকারি উদ্যোগেই তা অর্ধেকের বেশি ভরাট করা হয়েছে, চলছে নির্মাণযোগ্য। তাই রক্ষকই যখন ভক্ষক হয়, সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবাটা পাবে কোথায়? সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। একই অবস্থা বাংলাদেশ রেলওয়ের। কিছুদিন আগেই ড্যাপে চিহ্নিত এই জলাধার ভরাট করে তৈরি হচ্ছে সংস্থাটির উন্নয়নমূলক কাজ। আবার দক্ষিণ সিটির বাধার মুখেই হাতির ঝিল ভরাট করে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, যার প্রভাব কয়েক বছর পর আবারও একটু বৃষ্টিতেই কোমর পানিতে তলিয়ে যাচ্ছে কাঁঠালবাগান এলাকা। যদিও সেতু কর্তৃপক্ষের দাবি নির্মাণ কাজ শেষ হলে আবারও মুক্ত করা হবে এই অংশের পানি প্রবাহ। নগরবিদরা বলছেন সরকারি সংস্থার স্বেচ্ছাচারিতার পাশাপাশি নগর কর্তৃপক্ষের অদূরদর্শিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রভাবশালীদের জবরদখল আর নগরবাসীর অসচেতনতাও এমন জলাবদ্ধতার নিয়ামক হিসাবে কাজ করে। সব মিলে আমাদের ড্রেনেজ ক্যাপাসিটিটা মানে যা কিছু আছে সেটাও পারফরমেন্স ভালো না, অনেক আন্ডার পারফর্মিং। তো এই কারণে জলাবদ্ধতাগুলো তৈরি হয়। রাজুক বলছে মৌসুমের শুরুতেই যে ভয়াবহতার সাক্ষী হয়েছে নগরবাসী, তাতে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকারি সংস্থা ছাড় পাবে না কেউই। সমাধান তো একটা জায়গায়, সেটা হচ্ছে সকলকে এই প্ল্যান মানতেও হবে এবং মানাতেও হবে। দুই দিক থেকে এই সহযোগিতা লাগবে। সরকারি সংস্থা হোক, বেসরকারি সংস্থা হোক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই জলাশয়ের জন্য শক্ত অবস্থান নিয়েছে এবং আমরা মহামান্য আদালতে সেটা আমরা উপস্থাপন করেছি যে জলাধার রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে। যদিও দখল দূষণের এই নগরে নদী, খাল আর জলাধারের যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, তাতে সিএস খতিয়ান ধরে তা উদ্ধার করা এক রকমের অবাস্তব মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্পেন ইংল্যান্ডের জমজমাট ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের উত্তাপ ছিল বাংলাদেশও। নানা আলোচনা থাকলেও যোগ্য দল হিসেবে শিরোপা জিতেছে স্পেন, এমনটাই মনে করেন সমর্থকরা। আর থ্রি লায়ন্সরা ভালো খেললেও ভাগ্য আর সাউথ গেটের ভুল সিদ্ধান্তে হেরেছে বলে জানান ইংল্যান্ড ফ্যানরা। দূরত্বটা 7000 মাইলেরও বেশি, তারপরও জার্মানিতে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ফাইনালের উত্তাপ কোনো অংশে কম ছিল না বাংলাদেশে। বার্লিন স্টেডিয়ামে ইংল্যান্ড স্পেনের রোমাঞ্চকর ফাইনাল ক্ষণে ক্ষণে বদলায় রং। কখনো এগিয়েছিল লা রোহারা, আবার কখনো জয়ের সুযোগ তৈরি করেছে থ্রি লায়ন্স। তবে শেষ সময়ে এসে ওয়াইয়ার জাবালের গোলে স্বপ্নভঙ্গ হয় কেইন বেলিংহ্যামদের। আর পুরো আসরের মতো ফাইনালেও দুর্দান্ত খেলে যোগ্য দল হিসাবেই শিরোপা জিতেছে স্পেন। পুরো ম্যাচই ডমিনেট করেছে ইংল্যান্ড, আসলে তেমন ভালো একটা খেলতে পারেনি, এটাই আশা ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু স্পেন অনেক ভালো খেলেছে। ওদেরকে বলা হয় চোকার্স, ওরা লাস্ট টাইম এটা করেছে, এবারও করেছে। আসলে ফাইনালটা পুরো একটা ফাইনালের মতো ছিল। আর প্লাস স্পেন আর ইংল্যান্ডের যে ফাইনাল হয়েছে, ইংল্যান্ড অবশ্যই অনেক ভালো খেলেছে, বাট স্পেন ওয়াজ বেটার টিম। অ্যান্ড লামিন ইয়ামাল 17 বছর বয়স, এত ভালো খেলছে। নেকো উইলিয়াম মানে পুরো একদম অস্থির খেলা। নিকো উইলিয়ামস অনেক ভালো খেলেছে, অ্যান্ড ওদের টিমে লামিন ইয়ামাল অনেক ভালো খেলেছে। রড্রি সাবস্টিটিউট হয়ে ওকে সাবে নামিয়ে দিয়েছে, বাট ও ভালো খেলেছে। আমি অনেকদিন ধরে ওয়েট করতেছি এটার জন্য, ফাইনালে স্পেন জিতছে। অ্যান্ড ইয়ামালের জন্য তো আমি অনেক বড় ফ্যান। প্রথমার্ধে কিছুটা অগোছালো থাকলেও দ্বিতীয়ার্ধে স্পেনের পর ইংল্যান্ডও ফেরে ছন্দে। ইতিহাস গড়ার সুযোগটাও এসেছিল তাদের সামনে। ফাইনালে ইউ ক্যানট প্লে ফুটবল লাইক দিস এন্ড দেন अगेन আমরা যে গোলটা দিছি, ইট ইজ দ্য মোমেন্ট অফ ব্রিলিয়েন্স। এখানে তো ইটস নট যে আমরা অনেক ভালো ফুটবল খেলছি এন্ড স্টাফ। অনেস্টলি স্পিকিং দে ডিজার্ভ টু উইন।
it. But having said that, we have to watch Southgate for another 2 years, which is a joke. ইংল্যান্ড চাইলে আরো বেটার খেলতে পারতো, হাওয়েভার ওদের খেলার এক্সপিরিয়েন্সটা ওরা কাজে লাগায় নাই, এন্ড ইটস ভেরি অবভিয়াস দ্যাট স্পেন প্লে মাচ বেটার। ব্যাড লাক একদম আমাদের, পরপর দুইটা ফাইনাল আমরা হারলাম। কোল পারমার প্লেয়ারটা পুরো মানে টুর্নামেন্টেই ভালো খেলেছিল, কিন্তু ওকে সবসময় সাবে নামানো হয়, তো সাবে নেমে আজকে অনেক আর্টিস্টিক একটা গোল দিয়েছে। অভিজ্ঞতার দিক দিয়ে স্পেনের চেয়ে অনেক এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথম শিরোপার অপেক্ষায় ছিলেন সমর্থকরা, তবে শেষমেশ চোকার্স বনে গেল থ্রি লায়ন্স। আর চতুর্থ শিরোপার উল্লাস করছে স্পেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল, নিজেদের রাজাকার বলে স্লোগান। স্বঘোষিত রাজাকারদের কোনো দাবি মানা হবে না, সাফ জানিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী। বদলির 22 দিন পার হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি ছাগলকান্দে আলোচিত মতিউর। বিধিমালার ব্যত্যয় বলছেন সাবেকরা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবি সাধারণ মানুষের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ মাহাদি। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।